আজকের আমরা ক্লাসে চোল সাম্রাজ্য সম্পর্কে আলোচনা করব এবং চোলদের রাজনৈতিক ইতিহাস নিয়ে পড়াশোনা করব এবং একে একে সমস্ত রাজাদের বিষয় ডিটেলসে আলোচনা করব এবং সেই সমস্ত রাজাদের কাজকর্ম নিয়েও আমরা আলোচনা আজকের ক্লাসে করব। দক্ষিণ ভারতের ইতিহাসে চোল সাম্রাজ্য ছিল অন্যতম শক্তিশালী, সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী একটা রাজবংশ। প্রাচীন তামিল সাহিত্যের বিকাশে চোলদের ভূমিকা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তাদের রাজনৈতিক ইতিহাস শুধু রাজ্য বিস্তার বা যুদ্ধ জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং দক্ষ প্রশাসক, শক্তিশালী নৌবাহিনী, উন্নত কর ব্যবস্থা, স্থানীয় স্বশাসন এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমেও তারা ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। চোলদের উল্লেখ পাওয়া যায় কিন্তু প্রথম সঙ্গম লিটারেচার, যেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো সঙ্গম যুগে চেট, চোল, পাণ্ডব এই তিনটে শক্তিশালী রাজবংশের মধ্যে চোলরাই ছিল অন্যতম প্রধান। এবং মধ্যযুগে বিজয়লয় চোলের নেতৃত্বেই চোল শক্তির পুনরুত্থান ঘটছে এবং ধীরে ধীরে তারা দক্ষিণ ভারতের বৃহত্তর সাম্রাজ্যে পরিণত হচ্ছে। তো চোলদের প্রকৃত উত্থান ঘটেছিল রাজরাজ চলছিল সময় এবং পরের রাজেন্দ্র চোলের সময় এই শাসনকাল বিশাল বিস্তার লাভ করেছিল এবং এই সামরিক শক্তির মাধ্যমে তারা পাণ্ড্য, চেরা, শ্রীলঙ্কার বৃহৎ অংশ দখল করেছিল। বঙ্গোপসাগর অতিক্রম করে দক্ষিণ পূর্ব এশিয়া শ্রীবিজয় এম্পায়ার পর্যন্ত অভিযান তারা চালিয়েছিল। এর ফলে চোল সাম্রাজ্য ভারতের বিশাল মহাসাগরীয় অঞ্চলে এক বিশাল সামুদ্রিক শক্তিতে পরিণত হয়েছিল। তো চোলরা শুধুমাত্র যুদ্ধ করেছে তা না, তাদের প্রশাসনিক কাঠামো দারুণ উন্নত ছিল। গ্রামসভা বা স্থানীয় স্বশাসন ব্যবস্থাকে শক্তিশালী করেছিল, ভূমি জরিপ করেছিল, কর নির্ধারণ করেছিল। এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রির পার্ট। এগুলো পরবর্তীকালে আমরা পলিটিক্যাল হিস্ট্রি শেষ হয়ে গেলে তারপর চোলদের অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি নিয়ে যখন আলোচনা করব সেগুলো তখন বলবো। তো মনে রাখতে হবে চোলরা শুধু যুদ্ধ যোদ্ধা হিসাবে দক্ষ না, তারা কিন্তু অনেক মন্দির নির্মাণ করেছিলেন, অনেক দক্ষ প্রশাসক ছিলেন এবং যত আমরা এক এক করে রাজার আলোচনা করব বিস্তারিতভাবে এবং সেখানে ধীরে ধীরে আরো বিস্তারিত বিবরণ আমরা দেব। এখানে তোমরা চোলদের রাজাদের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, যেটা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের জন্য ইম্পর্টেন্ট। ক্রোনোলজি দিয়ে প্রশ্ন আসলে এখান থেকে কমন পেতে পারো। তো প্রথম আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিজয়লয় চোল। তো মাথায় রাখতে হবে তার পরিচয় যেটা সেটা হচ্ছে এই বিজয়লয় ছিলেন যিনি মধ্যযুগীয় চোল ডাইনেস্টির প্রতিষ্ঠাতা, একে বলা হয়ে থাকে। দীর্ঘ সময় দুর্বল থাকার পর তার নেতৃত্বেই কিন্তু চোল শক্তির পুনর্জাগরণ ঘটেছিল। তিনি নবম শতকে দক্ষিণ ভারতে একটি শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করছেন এবং পরবর্তীকালে রাজরাজ চোল এবং রাজেন্দ্র চোলের মতো মহান শাসকদের উত্থানের পথ কিন্তু তিনিই তৈরি করেছিলেন। তার সময়কাল যদি দেখা যায় আনুমানিক 850 থেকে 871 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন এবং চোল শক্তির পুনরুত্থানের ক্ষেত্রে তার সবথেকে যেটা বড় ভূমিকা সেটা হচ্ছে সঙ্গম যুগের পরে চোলদের শক্তি অ্যাকচুয়ালি দুর্বল হয়ে পড়েছিল। তখন তিনি দক্ষিণ ভারতে পল্লব, পাণ্ড্য, চেরা এই রাজ্যগুলোর প্রভাব কিন্তু বেশি ছিল। এই সময় বিজয়লয় চোল ধীরে ধীরে নিজের শক্তি বৃদ্ধি করেছিলেন এবং তার সবথেকে বড় কৃতিত্ব হচ্ছে যে তিনি তাঞ্জাভুর জয় করেছিলেন। অ্যাকচুয়ালি সেখানে মুত্তারাইয়ার শাসকদের পরাজিত করেই তিনি তাঞ্জাভুর জায়গাটা দখল করছেন এবং এটিকেই তিনি তার রাজধানী বানাচ্ছেন। এই ঘটনায় মধ্যযুগীয় চোল সাম্রাজ্যের সূচনা বলা হয়ে থাকে। তো শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে বিজয়লয় চোল ছিলেন শুধু একজন রাজা নন, তিনি বরং একজন ভালো পুনর্গঠক, সাম্রাজ্য নির্মাতা এবং তার নেতৃত্বেই চোল সাম্রাজ্যের নতুন জীবন পেয়েছিল এবং দক্ষিণ ভারতের ইতিহাসে একটা নতুন যুগের সূচনা হয়েছিল, কথা আমরা বলতেই পারি। এরপর প্রথম আদিত্য চোল সিংহাসনে বসতেন চোল ডাইনেস্টির এবং তিনি ছিলেন বিজয়লয় চোলের পুত্র এবং মধ্যযুগীয় চোল সাম্রাজ্য বিস্তারে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার শাসনকালেই চোল সাম্রাজ্য দক্ষিণ ভারতে একটি প্রধান রাজনৈতিক শক্তিতে কিন্তু পরিণত হয়েছিল। তার শাসনকাল যদি আমরা দেখি আনুমানিক 871 থেকে 907 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তার যদি রাজনৈতিক এবং সামরিক সাফল্য আমরা দেখি, দুটো জিনিস ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রথম আদিত্য চোলের সব থেকে বড় সাফল্য হচ্ছে তিনি পল্লব ডাইনেস্টির বিরুদ্ধে জিতেছিলেন
আমরা যখন দক্ষিণ ভারতে বিভিন্ন এইরকম ডাইনেস্টির মধ্যে যুদ্ধ চলেছিল, সেগুলো এক এক করে পড়লেই জিনিসটা ক্লিয়ার হবে যারা প্রথম শুনছো। তো এই পল্লব ডাইনেস্টির রাজা অপরাজিত বর্মনকে তিনি পরাজিত করেছিলেন। এর ফলে পল্লবদের যে জায়গা তন্ডমণ্ডলম সেটা জায়গাটা কিন্তু চোলদের অধীনে এসেছিল এবং পল্লব শক্তির পতন শুরু হয়েছিল। ফলে চোলদের রাজনৈতিক ক্ষমতা দারুণভাবে বৃদ্ধি পেয়েছিল। এর পাশাপাশি দক্ষিণ ভারতে আদিত্য চোল কঙ্গ অঞ্চল দখল করেছিল। এর পাশাপাশি চেরা রাজাদের সঙ্গে মিত্রতা গড়ে তুলেছিল। ফলে দক্ষিণ ভারতে চোল সাম্রাজ্য একটা আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেই হয়, সেটা হচ্ছে প্রশাসনিক অবদান। তিনি তার পিতার মতো প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করেছিলেন, কর ব্যবস্থা উন্নতি করেছিলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি করেছিলেন, সেনাবাহিনী আরও সংগঠিত করেছিলেন এবং ধর্ম সংস্কৃতি যদি আমি বলি, মাথায় রাখতে হবে তিনি একজন শিব ভক্ত ছিলেন। দক্ষিণ ভারতের থেকে এই নেটে অনেক বা সেটে এই ধরনের প্রশ্ন আসে, কোন রাজারা কি দেবতার পূজা করতেন, সুতরাং কারা শিবের উপাসক, কারা বিষ্ণুর উপাসক, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আমাদের। কোন রাজবংশ শিবের উপাসক, কোন রাজবংশ বিষ্ণুর উপাসক ছিল। এরপর প্রথম পরান্তক চোল সিংহাসনে বসেছিলেন এবং তিনি একজন অন্যতম শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী সম্রাট ছিলেন। তিনি প্রথম আদিত্যর পুত্র ছিলেন এবং তার শাসনকালেই কিন্তু চোল সাম্রাজ্য দক্ষিণ ভারতে আরও বিস্তৃত, আরও শক্তিশালী হয়ে উঠেছিল। তিনি দীর্ঘ সময় রাজত্ব করেছিলেন এবং সামরিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা এবং ধর্মীয় পৃষ্ঠপোষকতার জন্য তিনি বিখ্যাত। তার শাসনকালটা খেয়াল করলে বুঝতে পারবে যে 907 থেকে 955 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ অনেক বছর কিন্তু তিনি সিংহাসনে বসেছিলেন। তার রাজনৈতিক ও সামরিক সাফল্য যদি আমরা দেখি, প্রথম হচ্ছে পাণ্ড্যদের রাজ্য জয় করেছিলেন। তো এই প্রথম পরান্তক পাণ্ড্য রাজাদের বিরুদ্ধে সফল অভিযান করেছিলেন এবং তিনি কিন্তু মাদুরাই দখল করেছিলেন। এবং যেহেতু তিনি মাদুরাই দখল করেছিলেন, পরীক্ষায় আসে এগুলো নেটে বা সেটে বা অন্যান্য চাকরির পরীক্ষাও, তিনি কিন্তু মাদুরাই কোনটা উপাধি গ্রহণ করেছিলেন। এতে দক্ষিণ ভারতে চোলদের আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। এরপর আর একটা গুরুত্বপূর্ণ অভিযান আছে শ্রীলঙ্কা অভিযান। তিনি কিন্তু শ্রীলঙ্কার রাজনীতিতেও হস্তক্ষেপ করেছিলেন এবং শ্রীলঙ্কার উত্তর অঞ্চলে প্রভাব বিস্তার করেছিলেন এবং পাণ্ড্য রাজাদের মুকুট দখলের চেষ্টা করেছিলেন। যেহেতু এর আগে শ্রীলঙ্কার পাণ্ড্য রাজাদের ক্ষমতা যথেষ্ট ছিল। এর পাশাপাশি তিনি আরেকটা ঘটনা, সেটা হচ্ছে তার সাথে যুক্ত, সেটা হচ্ছে রাষ্ট্রকূটদের সাথে সংঘর্ষ। তো চোলদের সেই সময় সব থেকে বড় শত্রু ছিল রাষ্ট্রকূট ডাইনেস্টি। ইউনিট 3-র এই জায়গাগুলো পড়তে হয়, নেটের ইউনিট 3-র জায়গাগুলো পড়তে হয়, যেখানে দক্ষিণ ভারতে এই ছোটো ছোটো রাজ্যগুলোর মধ্যে যে সংঘর্ষ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল রাষ্ট্রকূট। তো তার বিরুদ্ধে তক্কলামের যুদ্ধ হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। 949 খ্রিস্টাব্দে তক্কলামের যুদ্ধ, রাষ্ট্রকূট রাজা কৃষ্ণা তৃতীয়র সঙ্গে তার যুদ্ধ চলছিল। সেই সময় চোল যুবরাজ রাজাদিত্য নিহত হয়েছিল, ফলে চোলরা একটা বড় ধাক্কা খাচ্ছে এবং এই যুদ্ধে পরান্তক চোলের শেষ জীবনে সাম্রাজ্যকে দুর্বল করে দিয়েছিল। প্রশাসনিক অবদান যদি বলি, তিনি একই রকমভাবে ভূমি জরিপ করেছিলেন, কর ব্যবস্থা উন্নতি করেছিলেন এবং গ্রাম সভা শক্তিশালী করেছিলেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস চোলদের, যে আমরা বারবার দেখব গ্রাম সভা, যে অর্থাৎ এখানে হিস্টোগ্রাফির অনেক আলোচনা আছে, বার্ডেনস্টাইন থেকে শুরু করে নীলকান্ত শাস্ত্রী থেকে অনেকের আছে এই হিস্টোগ্রাফি আলোচনা, যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি যখন আমরা পড়ব তখন কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, হবে। এবং এখান থেকে কনসেপচুয়াল জায়গাগুলো থেকে নেটে বা সেটে প্রশ্ন আসে। এর পাশাপাশি ধর্ম সংস্কৃতি আমি আগেও বলেছিলাম যে এরা কিন্তু শিব ভক্ত ছিলেন এবং তিনি বহু মন্দির নির্মাণ করেছিলেন এবং বলা হয়ে থাকে তিনি নাকি নটরাজ টেম্পলটার ছাদ সোনায় মুড়িয়ে দিয়েছিলেন। এবং উপাধি যদি দেখি, উপাধি হচ্ছে তিনি দুটো উপাধি তার বিখ্যাত, সেটা হচ্ছে মাদুরাইকন্ড, ওই যে বললাম মাদুরাই দখল করেছিলেন। এর পাশাপাশি ছিল সিংহলান্তক, অর্থাৎ শ্রীলঙ্কাকে তিনি হস্তক্ষেপ করেছিলেন বা শ্রীলঙ্কা দখলের চেষ্টা করেছিলেন, সেই কারণে তিনি উপাধি নিয়েছিলেন সিংহলান্তক, অর্থাৎ শ্রীলঙ্কা দখল করেছিলেন, এমন একটা বিষয়। আচ্ছা, এইবার যে রাজাটা সম্পর্কে পড়ব, ইনি হচ্ছে চোলদের খুবই গুরুত্বপূর্ণ একজন রাজা এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। এই রাজারাজ চোল ছিলেন, প্রথম রাজারাজ চোল ছিলেন একজন গুরুত্বপূর্ণ রাজা এবং চোল ডাইনেস্টির মধ্যে অন্যতম ওয়ান অফ দ্য বেস্ট একজন রাজা ছিলেন। তার প্রকৃত নাম ছিল আরুমলি বর্মন, খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার নেটে সেটে পরীক্ষায় প্রশ্নটা এসছে। এবং তিনি 985 খ্রিস্টাব্দ থেকে 1014 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন
এবং তার আমলেই কিন্তু চোল সাম্রাজ্য দক্ষিণ ভারতের আঞ্চলিক শক্তি থেকে একটি বিশাল সামুদ্রিক এবং সামরিক সাম্রাজ্যে পরিণত হয়েছিল। এই কথাটার মানে আছে, কেন সেটা আমি বলছি। মাথায় রাখতে হবে তার পিতা দ্বিতীয় পরান্তক ছিলেন, দ্বিতীয় পরান্তকের তিনি পুত্র ছিলেন এবং সিংহাসনে যখন বসছেন এবং সেই সময় কিন্তু চোল সাম্রাজ্য কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার সুযোগ্য নেতৃত্বে এবং তিনি যেভাবে সাম্রাজ্যকে পরিচালনা করেছিলেন, পুরো চোল সাম্রাজ্য অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। কেন সেটা বলছি। তো সামরিক সাফল্য যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে পাণ্ড্য ও চেরা জয় করেছিল। এটা তোমরা শুনে মনে হবে যে বারবার এই সমস্ত রাজ্যগুলো জয় জয় কেন আসছে, কারণ মাথায় রাখবে এটাই দক্ষিণ ভারতের মধ্যযুগীয় ইতিহাস। কখনো তারা জয় করবে, আবার তারা স্বাধীনতা ঘোষণা করবে, আবার তারা জয় করতে যাবে, এটাই ক্রমবর্ধমান চলেছিল। মানে একই জিনিস পুনরায় রিপিট হয়েছিল, বারবার রাজা যখনই আসতো তাকে জয় করতে হতো। তো পাণ্ড্য রাজ্য দখল করেছিল এবং চের রাজাদের পরাজিত করেছিলেন এবং দক্ষিণ ভারতের বিশাল অংশে নিজের অধীনে এনেছিলেন। ফলে এতে চোল সাম্রাজ্য একটা ভারতের প্রধান শক্তিতে পরিণত হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে শক্তিশালী নৌবাহিনী। তিনি কিন্তু চোল ভারতের ইতিহাসে অন্যতম একটা শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলেছিলেন এবং ভারত মহাসাগরে আধিপত্য স্থাপন করেছিলেন। এমনকি মালদ্বীপ পর্যন্ত তিনি অভিযান চালাচ্ছেন এবং সমুদ্র বাণিজ্য অর্থাৎ ট্রেডটাকে তিনি কিন্তু এই নৌবাহিনীর সাহায্যে সম্পূর্ণ কন্ট্রোল করতেন, যা চোলদেরকে আর্থিক দিক থেকে সমৃদ্ধি করত। একটা জিনিস মাথায় রাখবে যে এই যে শক্তিশালী নৌবাহিনী কেন গড়ে তুলছে, কারণ ট্রেড রুটটাকে সম্পূর্ণ কন্ট্রোল করবে। মনে রাখবে সামুদ্রিক বাণিজ্য রুট যে কন্ট্রোল করবে সেই রাজ্য বা সেই রাজা আর্থিক দিক থেকে লাভবান হবে এবং তারা সেই অর্থকে কাজে লাগিয়ে আরও বেশি এক্সপ্যান্ড করবে, আরও বেশি সাম্রাজ্য দখল করবে। সেই কারণেই নৌবাহিনীর উপর তারা অত জোর দিচ্ছে এবং সেই নৌবাহিনীকে কাজে লাগিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করছে। এরপরে যখন আমরা রাজেন্দ্র চোল পড়ব, তিনি সেই নৌবাহিনী কাজে লাগিয়ে কত দূর পর্যন্ত গেছিলেন এবং কত দূর সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে গেছিলেন এবং তিনি সমুদ্র বাণিজ্যকে ডমিনেট করেছেন, তার এক্সাম্পল আমরা যখন রাজেন্দ্র চোল পড়বো সেটা দেখব। শ্রীবিজয় রাজ্য পর্যন্ত এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ আমরা দেখলে ভাবলে অবাক লাগে সেই যুগের নৌবাহিনী নেভি কত স্ট্রং হয়েছিল আমাদের দেশের। যাই হোক, তো তখন সেটা আলোচ্য বিষয়। তো এখানে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজেন্দ্র চোলের শ্রীলঙ্কা অভিযান, যেটা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরা, যে ওই ভারতের ওই জায়গাটা চোল সাম্রাজ্য এবং তারা তার নৌবাহিনীকে কাজে লাগিয়ে কোথা থেকে শ্রীলঙ্কায় আসছে এবং এসে কতটা ডিপ পেনিট্রেট করছে, কতটা ভেতরে ঢুকে যাচ্ছে এবং তিনি শ্রীলঙ্কার উত্তর অংশ আক্রমণ করছেন এবং রাজধানী খুব ইম্পর্টেন্ট অনুরাধাপুর দখল করছেন। এটা মাথায় রাখবে, এটা দিয়ে প্রশ্ন এসেছে। রাজধানী অনুরাধাপুর কিন্তু তিনি দখল করছেন এবং এটি ছিল তার অন্যতম বড় একটা সামরিক বিজয়। এই জন্যই রাজরাজ চোল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে তিনি শ্রীলঙ্কা দখল করেছিলেন এবং অনুরাধাপুর দখল করেছিলেন। এরপর তার প্রশাসনিক ব্যবস্থা যদি আমরা দেখি, তিনি কিন্তু একজন দক্ষ প্রশাসক ছিলেন। ভূমি জরিপ ব্যবস্থা চালু করছেন, মানে সেটাকে আরো উন্নতি করেছিলেন। কর ব্যবস্থা উন্নত করেন, সেনাবাহিনীকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলেন, গ্রাম সভা শক্তিশালী করেছিলেন। তার প্রশাসনিক শিলালিপি কিন্তু আজও ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা উৎস। তার অর্থনীতি যদি আমরা দেখি, রাজরাজ কিন্তু কৃষির উন্নতির জন্য দারুণ অর্থনীতি লাভবান হয়েছিলেন, সেচ ব্যবস্থা উন্নত করেছিলেন এবং সব থেকে আর্থিক দিক থেকে তাকে লাভবান করেছিল সেটা হচ্ছে বন্দর এবং সমুদ্র বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল তার সময়। এই সমুদ্র ট্রেডের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তিনি আর্থিক দিক থেকে সব থেকে লাভবান হয়েছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে তার দারুণ যোগাযোগ হয়েছিল এবং মাথায় রাখবে দক্ষিণ পূর্ব এশিয়ার সেই সময় শ্রীবিজয় রাজাদের সাথে তার সম্পর্ক হয়েছিল। এমনকি সেই সময় সেই সমস্ত রাজাদেরকে তিনি বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন চোল সাম্রাজ্যে। এটা থেকে নেটে প্রশ্ন এসেছিল তার সময়। এবং পরবর্তীকালে আবার রাজেন্দ্র চোলের সাথে তাদের ঝামেলা হবে, সেটা আমরা যখন রাজেন্দ্র চোল পড়বো সেটা আলোচনায় আসবে। তো এই রাজার ধর্ম সংস্কৃতি কি ছিল, ইনি একজন একনিষ্ঠ শিব ভক্ত ছিলেন এবং শিল্প সংস্কৃতির বড় পৃষ্ঠপোষক ছিলেন। তোমরা স্ক্রিনে তোমাদের যে মন্দিরের ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বিখ্যাত সেই বৃহদেশ্বরের মন্দির। তো এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে যে মাথায় রাখবে 1010 খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, এটা প্রশ্ন আসছে যে নেটে বা আসতেও পারে আবার। তো দ্রাবিড় স্থাপত্যের একটা অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এবং এটা হচ্ছে বিশাল একটা শিব মন্দির এবং ইউনেস্কো কিন্তু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যাও দিয়েছে, ঠিক আছে। এবং
এটা দারুণ একটা মন্দির, এবং তোমরা যদি কেউ ঘুরতে যেতে চাও তো যেতে পারো। দারুণ একটা জায়গা, এবং মন্দিরের কারুকার্য দেখলে, কাছ থেকে দেখলে খুব অবাক লাগে। একটা পাথর কেটে কি সুন্দর, মানে পাথরের উপর কি সুন্দর কারুকার্য করা একটা জিনিস। যাই হোক, তো উপাধি, মাথায় রাখতে হবে উপাধি বারবার বলছি কেন আমি, যে মনে রাখবে যে নেটে বা সেটে অন্যান্য চাকরির পরীক্ষাও কিন্তু উপাধি দিয়ে বারবার প্রশ্ন এসছে। উপাধিগুলো গুলিয়ে ফেলবে না, এবং অনেক রাজাদের বিভিন্ন উপাধি আছে, সেইগুলো ভালো করে আমাদের পড়তে হবে। তো এই রাজার উপাধি ছিল, যেটা ছিল সেটা হচ্ছে মুমান্ডি চোল, আর হচ্ছে জয়কোন্ডা চোল। এই দুটো উপাধি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকের এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা বাকি চোল রাজাদের ইতিহাসটা শেষ করব, করে তারপর চোলদের পলিটিক্যাল হিস্ট্রি শেষ করে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি এবং চোল কেন্দ্র করে যে হিস্টোগ্রাফি আলোচনা আছে সেগুলো আমরা করব। তো আজকের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে পড়ানো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এরকম আরও অনেক ক্লাস পাওয়ার জন্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।